সদস্য সচিব মোস্তফাজ্জামান সেই সাথে উপস্থিত আছেন। নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের আজকের এই যে তুরাগ থানাধীন যে নেতৃবৃন্দ আপনারা বসে আছেন, আপনারা সকলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের আজকের এই কর্মশালার জন্য। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই গত 5ই আগস্টের পরে নতুনভাবে যে স্বাধীন হয়েছে, নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু আর কোন স্বৈরাচার দেখতে চাই না। এই স্বৈরাচারের যাতে জন্ম না হয় এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, 2বারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে, জাতীয় সরকার গঠন করা হবে। বাংলাদেশের সকল বুদ্ধিজীবী বলেন, বিশিষ্টজন বলেন, বিভিন্ন অঙ্গনের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছে সকলকে নিয়ে আমাদের এই পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে এবং সেখানে সকলেরই অংশগ্রহণ থাকবে এবং আমাদের নারীদের ক্ষেত্র অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং তিনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে যে যুদ্ধ করেছে, যে সংগ্রাম করেছে, যে আন্দোলন করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। তিনি বলেছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে নতুন করে সংযোজন করা হবে যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচারের জন্ম হতে না পারে। তাই আসুন আমরা একটি সুন্দর, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না এবং বাংলাদেশের যে স্বপ্ন, বাংলাদেশের যে প্রতিষ্ঠিত প্রত্যাশা যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ 31 দফার যে রূপরেখা সেটি এখন আপনাদের সামনে ছোট ছোট আকারে আমি তুলে ধরব। ইতিমধ্যে আপনাদের কাছে লিফলেটটি চলে গেছে, আপনারা লিফলেটটি পড়বেন, ছোট ছোট আকারে আমি বলবো এবং আমার পরবর্তীতে আমাদের আজকের এই রূপরেখা নিয়ে যে বিশেষজ্ঞ আমাদের ডক্টর মাহাদি আমিন তিনি বিস্তারিতভাবে বলবেন। তারপরে আমাদের এখানে মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আপনাদের পক্ষ থেকেও আমরা প্রশ্ন চাইব, কারণ যেহেতু বিশেষজ্ঞ আছে আমি আছি, চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এবং প্রশ্ন হবে এই 31 দফা নিয়ে, এর বাইরে কোনো কেউ প্রশ্ন করবেন না। তাহলে আমরা 31 দফা যে রূপরেখা সেটা পড়া শুরু করব। ঠিক আছে, আমি শুরু করছি। আমার একটু ব্যাক পেইন আছে, এই জন্য আমি বসে বলবো এখন। সর্বস্তরের আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, 15 আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, 16 নম্বর ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। আপনারা জানেন যে আমাদের ধর্মীয় স্বাধীনতাতে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হয়েছে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমরা একই এলাকায় বসবাস করি। কিন্তু একটি অসাধু চক্র, একটি ভারতীয় আগ্রাসন, তারা বিভিন্নভাবে এই আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি দাঙ্গামুখী, একটি অসুস্থ পরিবেশ তৈরি করার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে উপস্থিত নেতৃবৃন্দ। এবং 17 নম্বর রয়েছে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমিক মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। 18 নম্বর রয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ আহরণ
ও নবায়নযোগ্য এবং মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি খনিজ খাত আধুনিকায়ন। 19 নম্বর জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করা। 20 নম্বর হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন, সমকক্ষতা বৃদ্ধি এবং সকল বিকল্পের ঊর্ধ্বে রাখা। 21 নম্বর হচ্ছে প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। আমাদের 22 নম্বরে শহীদ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। এই কারণে একটা দুটো না বললেই না। গত স্বৈরাচার আমলে এই শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের অ্যালোয়েন্স করছে, যার বয়স 50 সেও নাকি মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আজকে আমরা স্বাধীনতা 53 বছর পার করছি, কিন্তু 50 বছর যে সেও নাকি মানে মায়ের গর্ভে থাকতে সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এইরকম ভুয়া লিস্ট বানাইছে শেখ হাসিনা স্বৈরাচার সরকার, কিন্তু আমরা সেটা করবো না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, দৃঢ়ভাবে বলেছেন যে আমরা মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস, সঠিক তালিকা প্রণয়ন করব, যেখানে একদম যারা রণাঙ্গনের সৈনিক হিসেবে 9 মাস যুদ্ধ করে, আমরা বিশ্বাস করি আমাদের গত 17 বছর ধরে যারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য গুম হয়েছে, খুন হয়েছে, তারা নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছে এবং গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতা যে গণভুত্থান হয়েছে, আমাদের ছাত্র ভাইদেরকে যারা গুলি করে হত্যা করেছে, আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিভিন্ন সাধারণ মানুষকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, এই গত 17 বছরের সকল শহীদদেরকেও আমরা বিশ্বাস করি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমরা আসি 23 নম্বর, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা। যদি ইতিমধ্যে আমি বলেছি বেকার ভাতা দেওয়া হবে, শিক্ষিত এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 24 নম্বর, নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। এটি আমাদের নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই নারীদের মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে, এবং এখানে আমাদের সংসদে এবং স্থানীয় যে নির্বাচন হয় সেই নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ আরো অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে, সেই বিষয়ে একটি নীতিমালা প্রদান করা হয়েছে। আমরা 25 চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। 26 নম্বর, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী পুরুষ কর্মী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। 27 নম্বর, কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কারণ আমাদের কৃষকরা গ্রামে গঞ্জে তারা যেভাবে তারা মাথার দাম পায়ে ফেলে যেভাবে কষ্ট করে আমাদের জন্য বিভিন্ন কৃষক পণ্য উৎপাদন করে, কিন্তু আমাদের সেই কৃষকরা বিভিন্নভাবে তারা বিভিন্ন সিন্ডিকেটের কারণে, এই স্বৈরাচারের প্রভাবের কারণে তারা বাজারে তাদের সঠিক মূল্য পায়নি। এই জন্য আমাদের কৃষকদের বিষয়ে তাদের যে উৎপাদন এবং বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। 28 নম্বর, সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। 29 নম্বর, জলবায়ু পরিবর্তন জনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন খননের উদ্যোগ গ্রহণ করা। নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের দেশে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলি আসে সেটার অন্যতম কারণ হচ্ছে নদী আজকে ভরাট করে তারা এই গত 17 বছর স্বৈরাচার সরকার বিভিন্ন স্থাপনা তৈরি করেছে, বিভিন্ন স্থাপনা তৈরি করছে না, দেখছেন না আপনারা কিভাবে তারা নদী দখল করে।
এবং পাশাপাশি গাছ কেটে আমাদের পরিবেশে যে বিপর্যয় ঘটিয়েছে এই বিপর্যয়কে রক্ষা করার জন্য আমাদের জলবায়ু পরিবর্তনজনিত সংকট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। 30 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও আধুনিক শক্তি উন্নয়ন সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31 নম্বর, সর্বশেষ, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সকলেই এই 31 দফা আপনাদের হাতে রয়েছে, আপনারা পড়বেন এবং পড়ে আপনারা যতটুকু আজকে এখানে আলোচনা হয়েছে আলোচনা করবেন আমাদের আরো অনেকে। প্রত্যেকের কাছ থেকে আপনারা এই আলোচনার বিষয়গুলি নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে জনগণের কাছে গিয়ে জনগণের মতামত নিয়ে বিএনপি সবসময় আগামী পথ চলতে চায় এবং আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই জনগণের ভোটে নির্বাচনে যে প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের রাষ্ট্র তৈরি হবে, সেই জনগণের রাষ্ট্র তৈরি যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু আপনারা সকলেই অপেক্ষা রয়েছে যে কখন আপনারা ভোট দিতে পারবেন। সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা রূপরেখা দিয়েছেন এই রূপরেখার সকল বিষয়গুলি আপনারা সকলেই এদেশের সাধারণ মানুষ আপনাদের পাওয়ার প্রতিবেশী চায়ের টেবিলে আপনাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন এবং এটি নিয়ে আলোচনার মাধ্যমে আমরা যে রাষ্ট্র মেরামত করতে চাই। গত 17 বছর ধরে বাংলাদেশের এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে আমরা একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। এর জন্য আমরা ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাথে রয়েছেন যিনি আজকে আমি আপনাদের কৃতজ্ঞ আমাকে ইনভাইট করবার জন্য আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক আমাদের সবার শ্রদ্ধেয় আমিনুল হক ভাই। তিনি বাংলাদেশের ফুটবলার হিসেবে বাংলাদেশকে যেমন একটা অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে আমি বিশ্বাস করি ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক হিসেবে ইনশাআল্লাহ উত্তরকে বিএনপির একটা আদর্শ হিসেবে তৈরি করতে পারবো। আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর উত্তরে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে যখন আন্দোলনে বিএনপির ভূমিকা রাখার প্রয়োজন ছিল ঢাকার রাজপথে থেকে তাকিয়েছিল সারা বাংলাদেশ, তখন কিন্তু আমিনুল হক ভাই আমাদের নেতার সরাসরি নির্দেশনায় অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছিলেন, জোরালো ভূমিকা পালন করেছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। তার এবং আমাদের এখানে যারা রয়েছে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে অনন্য ভূমিকা। আজকে যে ফ্যাসিবাদ শেষ হলো আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, গণতন্ত্র কিন্তু এখনো ফেরত আসেনি। আমরা এখন গণতন্ত্রের পথযাত্রায় রয়েছে। এই গণতান্ত্রিক পথযাত্রায় অনেক পরিচিত একটা শব্দ হচ্ছে সংস্কার। বাংলাদেশে অনেকে বলছে যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে। এই জিনিসটা আমরা আগেও শুনেছি যে উন্নয়ন আগে নাকি নির্বাচন আগে। আমাদের এখানে সংস্কারের কথা আসছে অনেক সময় অনেকে নড়ে চড়ে বসে, অনেকে ভাবে যে বিএনপি সংস্কার চায় না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি। আপনারা বুঝতে পেরেছেন? যখন কেউ বুঝে না যে ফ্যাসিবাদের পতন হবে কিনা, কেউ বুঝে না যে বাংলাদেশের সংস্কারের প্রয়োজন হবে কিনা, সেই সময় আজ থেকে 8 বছর আগে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 20
সংস্কারের প্রথম প্রস্তাবনা। তার উপর ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে 27 দফা প্রণয়ন করেন। তারপর আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সামিল অন্যান্য সব দলের সাথে আলোচনা করে গত বছর তিনি সামগ্রিকভাবে 31 দফা প্রণয়ন করেন। আজকের বাংলাদেশে সংস্কার নিয়ে যতগুলো আলোচনা হচ্ছে তার মাঝে একটিও নাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষিত সংস্কারের জনক বিএনপি বিএনপির চেয়ারপারসনকে এই সংস্কারের ওই যে ভীষণ ফাঁকি আছে না, ওই ভীষণ ফাঁকিতে তিনি এই সংস্কার কর্মসূচি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভীষণ থাকি সংস্কার নিয়ে যারা কাজ করছে এটা করা মূল দায়িত্ব, মূল অধিকার এমন একটা সরকারের যেটা জনগণ দ্বারা নির্বাচিত। আপনারা কি একমত? আপনারা কি মনে করেন কোন অনির্বাচিত সরকার সংস্কার করতে পারে? এখানেই হচ্ছে কারো কারোর সাথে আমাদের একটা পার্থক্যের জায়গা। আমরা বলছি বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার নাম কি? অন্তর্বর্তী। অন্তর্বর্তী মানে কি? এটা পার্মানেন্ট না। তার কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ের মাঝে নির্দিষ্ট কিছু কাজ করা। সেই নির্দিষ্ট কাজটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ওরা শুধু ততটুকু সংস্কারই করবেন যতটুকু একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সাথে আয়োজনের সাথে জড়িত। বাকিটুকুতে ওনারা অনেক প্রস্তাবনা রাখতে পারেন, ওনারা অনেক কমিশন করতে পারেন, সেটা ওরা প্রস্তাবনা আকারে রেখে যাবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে যারাই নির্বাচিত হবেন তারা এটি বাস্তবায়িত করবেন। আপনারা এর সাথে একমত? আমরা কেন কথা বলছি? কারণ বিএনপি বিশ্বাস করে আওয়ামী লীগ এখানে ক্ষমতার খুঁটি হিসাবে রাষ্ট্রযন্ত্রকে ধরে রেখেছিল। আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছিল পুলিশ, তাদের উৎস ছিল র্যাব, তাদের উৎস ছিল প্রশাসন, তাদের উৎস ছিল কোর্ট আদালত। জনগণের উপর তারা ভর করে নাই। জনগণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছিল না। কিন্তু বিএনপি বিশ্বাস করে বিএনপির ক্ষমতার উৎস, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষমতার উৎস জনগণ। আপনারা একমত? জনগণ যদি ক্ষমতার উৎস হয় সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো ভোটের মাধ্যমে। একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দিবে। ভোট দেওয়ার পরে যাদের ম্যানিফেস্টোতে বা যাদের ইশতেহারে, যাদের কর্মপরিকল্পনায় জনগণ মনে করবে সেভাবে তারা বাংলাদেশ পরিচালনা করতে চায়, ওনাদেরকে ভোট দিবে। সেই দল এসে রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের যে 31 দফা আছে এর মাধ্যমে ভবিষ্যতে আমরা কিভাবে রাষ্ট্রটাকে পরিচালিত করবো সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আমাদের প্রত্যাশা অন্যান্য রাজনৈতিক দল ওনাদের প্রত্যাশাগুলো, ওনাদের চিন্তা ভাবনাগুলো তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে জানাবেন, জনগণের কাছে যাবে। তারপর জনগণ ওনাদের ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবে তারা তাদের মতন করে দেশটাকে সংস্কার করবে। আপনারা কি ক্লিয়ার? তার মানে কি? তার মানে আমরা বলছি যেহেতু জনগণের সবার ক্ষমতার উৎস, আমরা চাই বাংলাদেশে যদি সবার অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশে যদি সার্বভৌমত্বটাকে নিশ্চিত করতে হয়, তাহলে জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা দিতে হবে। আমরা বলছি আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সেরকম সংস্কার হবে যার মাধ্যমে আমাদের যারা সাধারণ জনগণ, সকল শ্রেণী এবং পেশার মানুষ, হতে পারে একজন রিক্সা চালক, হতে পারে একজন গার্মেন্টসের ওয়ার্কার, হতে পারে একজন বাড়ির গৃহিণী, হতে পারে ছোট্ট একটা চাকরি করে, ছোট্ট একটা ব্যবসা করে, হতে পারে অনেক বড় চাকরিজীবী, প্রত্যেকটা মানুষের জন্য যেন ভাগ্যের পরিবর্তন হয়। সংস্কারের মূল উদ্দেশ্য কি? সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা করে, জনগণের মতামতের উপর ভিত্তি করে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে জনগণ যেটা চায় সেভাবেই যেন রাষ্ট্রটা পরিচালিত হয়। এই কারণে আমাদের 31 দফা আমরা বলেছি কি, ইতিমধ্যে আমিনুল ভাই খুব সুন্দরভাবে এটা অনেকটা ব্যাখ্যা করেছেন। আমরা 31 দফা
যারা রয়েছেন, এখানে অনেক নারী রয়েছেন, তাদের জন্য আমাদের নেতা বলেছেন কি যে নারী সদস্যদেরকে টার্গেট করে আমরা একটা ফ্যামিলি কার্ড দেব। সেই ফ্যামিলি কার্ডটা হবে যে কোনো বাসা যদি প্রধান গৃহকর্ত্রী অর্থাৎ মা বা বোন বা দাদি তার নামে, এর মাধ্যমে কি করা হবে, ওই ফ্যামিলি কার্ডটাতে একটা বাড়িতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে চাল ডাল চিনি তেল, এই জিনিসগুলোর একটা বড় অংশ রাষ্ট্র ওই পরিবারকে দেবে এবং ওই পরিবারে প্রধান নারীর নামে নেবে। অর্থাৎ যারা পুরুষ তারা নারীর প্রতি মুখাপেক্ষী থাকবে, অর্থাৎ নারীরা চাইলে পাবে, নারীরা না চাইলে পাবে না। এর মাধ্যমে আমাদের নেতা নারীদের ক্ষমতায়ন করতে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য পলিসি আছে, তাতে কি করবো, বাংলাদেশের সকল নাগরিকের জন্য আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে বা ঢাকা শহরের থানা পর্যায়ে আমরা সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। একটা স্বাস্থ্যসেবার জন্য আলাদা ক্লিনিকের ব্যবস্থা করবো। সেখানে আমরা অনেক বেশি ডাক্তার বাড়াবো, অনেক বেশি নার্স বাড়াবো এবং নারীদের জন্য বিশেষভাবে সেখানে পল্লী চিকিৎসক গ্রামে এবং ঢাকাতে নারী চিকিৎসক নিয়োগ করা হবে। অর্থাৎ সেই চিকিৎসককে যে ডাক্তার হতে এমবিবিএস ডিগ্রি করা লাগবে তা না, ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে 6 মাস বা 1 বছর মেয়াদী ট্রেনিং দেওয়া হবে। এর মাধ্যমে যারা গৃহ নারী রয়েছেন, যারা গৃহকর্ত্রী রয়েছেন, তাদেরও একটা অর্থনৈতিকভাবে পেশার ব্যবস্থা করা হবে যেন তারা ডাক্তারের সাপোর্ট হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে কি যে আমরা যারা কৃষক তারা ন্যায্য মূল্য পাই না, তাদের কাছে অনেক কম দাম থেকে জিনিস কিনে বেচতে হয়। আবার যারা আমরা ঢাকায় কিনি তাদের অনেক বেশি দামে কিনতে হবে। তার মানে কি কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, ওনার যে উৎপাদন খরচ তারপরে তার লস হচ্ছে। আবার ঢাকায় যখন আমরা কিনছি অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এর কারণ কি একটা হাত ঘুরতে থাকে। যে লোকটা হয়তো দেখা যায় যে চাল উৎপাদন করে, ঢাকাতে আমরা ভাত কিনতে কিনতে এর থেকে 15 থেকে 20 হাত ঘুরি। আমাদের এখানে প্রস্তাবনা হচ্ছে, আমাদের নেতা বলেছেন দুঃখিত, একটু আমাদের যান্ত্রিক ত্রুটি হচ্ছে। ইয়াসিন ভাই আপনি একটু আসেন, যান্ত্রিক ত্রুটির জন্য আপনি একটু আসেন। আমাদের 2 নম্বর যেটি রয়েছে, আমাদের সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা রেইনবো নেশন জাতীয় সমন্বয় কমিশন গঠন। আমাদের 3 নম্বরে রয়েছে আমাদের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, যেটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমি আপনাদের সামনে বলেছি। আমাদের রয়েছে 4 নম্বরে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা অভিমুখে আয়োজিত আজকের বিশাল সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগরী পুলিশ মহাপরিচালক, যিনি ইতিমধ্যে 2 লাখ টাকা রয়েছেন। ঢাকা মহানগরীকে সুসংগঠিত করেছেন কর্মী বান্ধব নেতা, ঢাকা সর্ব আসনের জনপ্রিয় নেতা ও অভিভাবক জনাব আমির হক। আরো উপস্থিত আছেন আজকের সমাবেশে জনাব ডক্টর মাহমুদ, যিনি 31 দফা প্রমাণ করেছেন, যিনি ইতিমধ্যে পর্দার আড়ালে থেকে নীরবে কাজ করেছেন। তিনি ইতিমধ্যে বিশ্বমান হয়েছেন বাংলাদেশের সকল মানুষকে ইতিমধ্যে আমাদের দেশটাও আগামী রাষ্ট্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার, বিশ্বস্ত বন্ধু জনাব ডক্টর মাহমুদ আহমেদ। উপস্থিত আছেন ঢাকা মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান শেরপুর, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের F1 হলের সাবেক ভিপি জনাব মোস্তাফিজুর রহমান। তারপরে
নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইয়াসিন জাহাঙ্গীর। যিনি আমাদের নেতা প্রভাবশালী যোদ্ধা আহ্বায়ক জনাব আক্তার হোসেন, জনাব এম রহমউদ্দিন যোদ্ধা আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও আমাদের বড় ভাই সাবেক কমিশনার ফাউন্ডের ঢাকা মহানগরের সাবেক যোদ্ধা আহ্বায়ক জনাব কমিশনার আনোয়ার ভাই উপস্থিত আছেন। পররাষ্ট্র প্রতিনিধি জনাব আব্বাস উদ্দিন আব্বাস মানুষের উপরে জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর জনাব আলী আব্দুল আলী সহ উপস্থিত আমার সামনে আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলাদল ও এলাকার নেতাগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই মাসে দেশ স্বাধীন করেছিল। উনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, উনি দীর্ঘ 9 মাস লড়াই করে যুদ্ধ করেছে, নিজে যুদ্ধ করেছে। শুধু বক্তব্য দিয়ে নিস্তব্ধ ছিলেন না, উনি বক্তব্য দেওয়ার মাধ্যমে, ঘোষণা দেওয়ার মাধ্যমে কাজ করেছেন। কাজ করার ফলে দেশ স্বাধীন হয়েছে। উনি যে বাংলাদেশ চেয়েছিল, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সে বাংলাদেশ কি পেয়েছি আমরা? আমাদের আপনার পিছনে তাকিয়ে দেখেন, বাংলাদেশ আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, আমার এই 70 বছরে শেখ হাসিনা কি করছে? স্ত্রীকে স্বামীকে না পেলে তার স্ত্রী ধরে নিয়ে গেছে, বাপকে না পেলে ছেলেকে ধরে নিয়ে গেছে, তারপর ভাইকে না পেলে আরেক ভাইকে ধরে নিয়ে গেছে। শেখ হাসিনা সরকার এরকম অত্যাচার করছিল। আমি 18 সালে জেলে ছিলাম। আমার চাচা, আমার বাবার ছোট ভাই মৃত্যুবরণ করছিল, আমি কাল জানাতে আসতে পারি নাই। পুরো বাংলাদেশে অনেক নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে, তার ডাক করেছে, মা করেছে, কিন্তু দুঃখের বিষয় তাদের জানাতে আসার কোনো সুযোগ দেয় নাই। স্বৈরাচারী শেখ হাসিনা এইসব কাজ করেছে, আমাদের বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ কিন্তু অত্যাচার জুলুম বিচার করেছে। শেখ হাসিনার উপর নজর করেছে। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা অনেক চাইলাম, আমাদের শিক্ষা নিতে হবে শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা যে ভুলের কারণে দেশ থেকে বাধ্য হয়েছে, শেখ হাসিনা যে অন্যায় করার কারণে এই দেশ ছেড়ে বাধ্য হয়েছে, আমরা কিন্তু সেই ধরনের অন্যায় ভুল করতে যাবো না। আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি মনে করি বিগত দুঃসময়ের যে কর্মী ছিল, দুঃসময়ের একটা কর্মী বর্তমান সময়ে 1000 কর্মী ছিল। আমরা অবশ্যই মাঠের কর্মীকে পূরণ করতে চাই, কারণ মাঠের কর্মী মাঠে ছিল, তাদের আন্দোলনের ফলে আমরা আজকে পর্যায়ে চলে এসেছি। এখন তো লোকের অভাব নাই, আমরা সবাইকে পূরণ করতে চাই, কিন্তু যারা মাঠে ছিল, দুঃসময় ছিল, সবাই করেছে আমরা মাঠে কর্মী যদি পূরণ করি, তাহলে সবাই উৎফুল্ল হবে এবং সামনে দুর্দিনে আমরা দেখেছি দিনের বেলা বিএনপি, রাতে বেলা আমরা এগুলো দেখেছি। আমাদের সাথে যে বিএনপি আছে, আমাদের রাতে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা চাই এদের বিচার করতে। ইতিমধ্যে অনেকটা পানিশমেন্ট হয়েছে, আবার নির্বাচন পানিশমেন্ট আমরা যদি জবাব আসতে চাই, আমরা অবশ্যই মূল্যায়ন করবো। কিন্তু আপনারা মহাবীর করবেন দলের সাথে। আজকে আমাদের আপনারা ছিলেন, আমাদের আনোয়ার ভাষা মহাবিয়ান আমাদের সিনিয়র নেতা আছেন, সবাই কিন্তু আমরা ঢাকা শহরের সর্বপ্রথম ছিলেন। কারণ কি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী এবং এই দলের একজন ক্ষুদ্র কর্মী। এই বিএনপি করার কারণে দেশের জনগণ আমাদেরকে চিনে। আমরা কোনো অবস্থায় বিএনপির সাথে বিএনপি করতে পারি না। আমরা বিএনপি করার কারণে কিন্তু আমাদের চিনে, আমরা বিএনপিকে সামনে এগিয়ে নিতে চাই, আমরা বিএনপিকে প্রমোট করতে চাই। তাহলে আমরা সেটা হচ্ছে আমাদের প্রকৃত কাজ। আপনারা ভুলে বিএনপির সাথে বিএনপি করবেন। আমি আবার বলছি, আমি অনেকটা দেখেছি বিএনপির সাথে
চলে আবার উপরে উপরে আমাদের সঙ্গে মিলে জুলে ব্যবসা বাণিজ্য করবো। এরা এখন আবার এসে সামনে করে বসে আমাদের চেষ্টা করে পুরো বসে সামনে প্রতিটি মুসলিম কর্মীকে আমরা বেছে বেছে একটা একটা করে খুঁজে বের করে তাদের আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। গত 18 বছরে আমাদের অনেক টাকা পূর্ণ হয়েছে, রক্ত দিয়েছে। প্রতিটি রক্তে বিনিময় আমরা দিব, প্রতিটি রক্তের ফুটার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। শরীর ন্যায় বিচার যদি হতো তাহলে খালেদা নামে আসে আমাদের শেখ হাসিনা খালেদা নামে মামলা দিয়েছে, জনাব তারেক রহমান আমাদের মামলা দিয়েছে, ন্যায় বিচার হয়ে তাহলে অবশ্যই ওনারা সবাই ভোগ করতে পারতেন না, ওনারা বিচার থেকে খালাস করবে। এই জন্য আমাদের ন্যায় বিচারের দরকার। এই জন্য আমাদের তারেক রহমান 31 দফা দিয়েছিলেন, এদেশের সবার সাথে পরামর্শ করে আমরা 31 দফা দিয়েছি। একটা ন্যায় বিচারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যদি ক্ষমতা আসি ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে বিচার উন্নত হবে, সঠিক বিচার উন্নত হবে, ন্যায় বিচার নিয়ন্ত্রণ হবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ দেশের মানুষ উপকৃত হবে এবং ন্যায় বিচার পাবে বলে বিশ্বাস করি। তারেক রহমান কি বলেছে? বলেছে আমাদের বলেছে জনগণের কাছে যেতে হবে, জনগণের ভাবনা যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের পাস বুঝতে হবে, পাস করতে হবে, ভোটে পাস করতে হবে। সেই দিন শেষ, আগে করতে হবে না, দিনের ভোট আনতে হবে না, দিনের ভোট দিলেই হবে। এবং ইনশাআল্লাহ আমরা যদি জনগণের কাছে যাই তাহলে জনগণের ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে আমি বিশ্বাস করি 300 আসনের মধ্যে 30 আসন পেয়ে আমরা ভোটে আসবো ইনশাআল্লাহ। কর্মীরা নেতৃত্ব ঠিক করবে, কর্মীরা আমাদের কাছে আসবেন না যে ভোটের জন্য, আপনারা নেতৃত্ব ঠিক করবেন। আপনারা দুঃসময় দেখেছে কারা কাজ করেছে, তারা দুঃসময় কর্মীদের সাথে ছিল, তারা দুঃসময় পার্টির সাথে ছিল। আপনারা সঠিক নির্বাচন দিলেন আমাদের কাজ করতে ভুল হবে, আমাদের বলে দিতে হবে। আর আপনারা যদি সঠিক সিদ্ধান্ত দেন, দুঃসময় আপনাদের পাশে যারা ছিল তাদেরকে আমরা প্রদান করতে চাই, কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, ভুল করবেন না। ভুল করলে পার্টির হতে হবে, আপনারা হতে হবে, দেশের হতে হবে। আপনারা চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের প্রদান দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস করি। পরিশেষে আমি কথা বলার ছিল আমাদের আনন্দ ভাই আগে বলছি, আমাদের বিগত 17 বছর দেখছেন অনলাইনে আপনাদের ভয় পেত মানুষ, অত ভয়ে আশেপাশে থাকতে হবে। অনলাইনে হাবিবাসার নামে বলছি, হাবিবাসার প্রশ্ন বলছিল মানুষ ভয় পেত, ভয়ের কাছেও যেত না। আমি আপনাদের মধ্যে আহ্বান রাখবো যে আপনারা তাদের মতো হবেন না। মানুষ যেন আপনাদের দেখলে খুশি হয়ে আপনাদের কাছে এসে তাদের পরিবারের সুরক্ষার কথা বলে, সমাজের সমস্ত কথা বলে সে আপনারা চিন্তা করবেন। পুরো অবস্থায় আপনাদের ব্যবহার যেন দেশের জনগণ মানুষের কিছু না হয়, পুরো অবস্থায় আপনাদের ব্যবহার যেন ভয় না হয়। আমরা যদি এভাবে কাজ করতে পারি এবং পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। পুরো বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি ভালোবাসবে এবং বিএনপির প্রতি ভালোবাসা রেখে তারা আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বিএনপিকে পাস করানোর জন্য সহযোগিতা করবে। আপনাদের আশাবাদ ব্যক্ত করছি, আপনার সবার সামনে আপনার ঐক্যবদ্ধ থাকবেন। কারণে বাংলাদেশের সকল জনগণকে আপনারা কোনো ভূমি করেন না, আমরা সবাই আমরা কোনো ভাই মানুষের সভা করছে, কোনো ভাই কর্মী হবে না, আমার কর্মী হবে না, সবাই দলের কর্মী। আমরা বিএনপি করি, বিএনপি একটি ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা পরিচালিত গর্ববোধ করি। সুতরাং বিএনপি সাথে আমরা বিএনপি করব না, আমরা বিএনপি কর্মী পরিচয়ই বাঁচতে চাই। আপনাদের সবাই সহযোগিতা রইল, সহযোগিতা চাই এবং আপনাদের পরিশেষে আজকে উলারতলা বিএনপি একটা সুন্দর এবং সাময়িক এবং সুশীল করে একটা প্রোগ্রাম করেছে। এই জন্য ঢাকা মহানগর বিএনপি থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের উলারতলা আজিজ জহির, হারুন রশিদ মোহাম্মদ, দীপক, চান্দিয়া, রিপন সহ সবাই করছে আয়োজন করেছে। আমাদের প্রোগ্রাম আমরা আশা করি তাদের প্রতি আপনারা যুক্ত থাকবেন। আমরা আগের মতো অনেক কষ্ট করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের দেশকে সুস্থ
উপস্থিত নেতৃবৃন্দ, আমি শুরু করছি। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর এবং যাদের রক্তের বিনিময়ে এবং তাদের প্রাণের বিনিময়ে, শ্রম ধাম এবং জেল হামলা মামলার বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই মহান স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারছি। এবং এই আমাদের সুযোগ্য নেতৃত্বের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে 31 দফা বাস্তবায়িত হতে যাচ্ছে। জনাব জনতা যার নেতৃত্বে ঢাকা মহানগরের সকল অঙ্গ সংগঠন এবং সব পুরো বিএনপি একত্রিত ঐক্যবদ্ধ সেই আমির হকের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিভিন্ন থানায়, প্রত্যেকটি থানায় ব্যক্তিকে দলকে আমাদের আগে নিতে হবে। দলকে আগে নিতে হলে কি হবে? ঐক্যবদ্ধ থাকলে বিভাজিত শক্তি কখনো জয়লাভ করতে পারে না। আমাদের ঢাকা ছিল সাবেক ডিসি ডক্টর মুক্তার বলেছিলেন যে সুসংগত 100 অনেক শক্তি ছিল, যারা সংগঠিত না তাদের অনেক শক্তি ছিল। সেজন্য আমাদেরকে সুসংগঠিত হতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা ভালো 100 লোককে আমদানি করবো, ভালো 1000 লোককে আমদানি করবো, সারা লক্ষ লোক আমাদের দরকার নেই, ক্ষেত্রে দরকার নেই। কারণ এদেশের মাটির ভাষা দল বিএনপি, এই দেশের জনগণ দল বিএনপি, সত্যিকার সব নেতা নির্ভর দল বিএনপি। আমরা সারা জীবন আমরা বিপদ করবো, আমরা বিপদ করবো না, আমরা ভালো লোককে আমদানি করবো, আমরা চাই যে আমাদের কি বলছে যে মিছিলের শেষ লক্ষ্য দিয়ে তার রাজনীতি করতে পারে। আমরা প্রফেসর ডক্টর মাহাদি আমির সাহেব আছেন, অনেকে রিকোয়েস্ট করবো যে আমার নেতাদের কথা বলছিলেন মিছিলের শেষ লক্ষ্যে রাজনীতি করতে পারে, এটা যেন বাস্তবায়িত হয়। এই জায়গাটা চাচ্ছি যারা আগে ছিল, সরকারে ছিল, দুর্নীতি ছিল, বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে। সংসদীয় কমিটিতে যথাযথ শুনানি, মতামত অনুমোদন সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের নীতি নির্ধারণীয় সর্বোচ্চ উপস্থিত নেতৃবৃন্দ, আমি শুরু করছি। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর খোকা ভাই
বিশেষ করে জাতীয়কে পুরাতন বিএনপির পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করার জন্য আমি আবার পুরাতন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার পুরাতন তিনটি ওয়ার্ড আছে, সভাপতি হাজী শফিকুল ইসলাম এবং জাহাঙ্গীর হোসেন, মজিবুর ও সিটি চুক্তি পালনকারী অত্যন্ত পরিশ্রমী নেতা সভাপতি সোহেল এবং কবির সহ যারা পুরাতনের নেতৃবৃন্দ এখানে অত্যন্ত পরিশ্রম করেছেন, সেজন্য পুরাতন বিএনপির পক্ষ থেকে এই সুন্দর প্রোগ্রাম করার জন্য আমি আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগরের নেতাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার প্রধান অতিথিকে অনুরোধ জানাবো, তোমার ধারায় যে ওয়ার্ডে আপনি বসবাস করছেন সেই ওয়ার্ড থেকে আমি নির্বাচন করেছি ওয়ার্ড কাউন্সিলর। আগামী দিন যাতে এই ওয়ার্ডে একটি স্বাস্থ্য কমপ্লেক্স সরকারিভাবে নির্মিত হয় সেই দাবি জানাচ্ছি। এখানে দুঃখিত, একটু আমাদের যান্ত্রিক ত্রুটি হচ্ছে। ইয়াসিন ভাই আপনি একটু আসেন, যান্ত্রিক ত্রুটির জন্য আপনি একটু আসেন। আমাদের 2 নম্বর যেটি রয়েছে আমাদের সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা রেইনবো নেশন জাতীয় সমন্বয় কমিশন গঠন। আমাদের 3 নম্বরে রয়েছে আমাদের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, যেটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমি আপনাদের সামনে বলেছি। আমাদের রয়েছে 4 নম্বরে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা।